স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইরানের বেসামরিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের গতকালের হামলার জবাবে রাতভর ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরানের এসব হামলায় ইসরায়েলের 6 জন নিহত হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। হাইফার কাছে তামরা শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেল আবিব এবং জেরুজালেমেও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। এর কয়েক ঘন্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরে অন্তত 28 জন আহত হয়। 100টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রগুলোতে হামলার দাবি করেছে ইরান। এর আগে তেহরানের শাহরান এলাকায় একটি জ্বালানি তেলের ডিপোয় হামলা চালায় ইসরায়েল। হামলা হয় তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক ভবনেও। তবে হামলায় ভবনটির সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। অনেক শঙ্কা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষকরা। তবে তারা বলছেন বৈঠকই শেষ নয়, সামনে আছে নানা চ্যালেঞ্জ। এদিকে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী বলছে এর মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ। ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনও মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের দিকে যদি আপনি না যান তাহলে তো আমি মনে করি যে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। এইটা যেন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, এক্ষেত্রে সবারই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার 10 দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও বিমা। এরই মধ্যে রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। তাদের কর্মচঞ্চলতায় পুরনো রূপ ফিরে পাবে মহানগর ঢাকা। 4 জুন ছিল শেষ কর্মদিবস, 7 জুন শনিবার ছিল ঈদের দিন। দীর্ঘদিনের ছুটিতে রয়ে শোয়ে রাজধানীতে ফিরতে শুরু করেন অনেকে। তবে গতকাল ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ভিড় দেখা গেছে কর্মজীবী মানুষের। আজ ভোরেও পথে পথে দেখা গেছে কর্মস্থলে ফেরাদের ভিড়। দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। করোনা ও ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যুতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, প্রয়োজন সতর্কতার। এজন্য সরকারকে আপৎকালীন কর্মকৌশল তৈরির পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে মৃত্যু কম হলেও প্রতিদিনই 10 থেকে 15 জন করোনা আক্রান্ত হচ্ছেন, আর বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। সামান্য ঠান্ডাজনিত সমস্যাতেই তারা ভিড় করছেন হাসপাতালগুলোতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালের পরিচালক জানান, করোনা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 45টি আইসিইউ এবং
600-র বেশি অক্সিজেন সিলিন্ডার সহ সার্বিক প্রস্তুতি রয়েছে হাসপাতালের। আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে, মোর দেন 600। প্রেজেন্টলি আমাদের 45 আইসিইউ বেড রয়েছে। ইফ নিডেড আমরা হয়তো জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা 200 পর্যন্ত আইসিইউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা সহ সব রোগের লক্ষণ কাছাকাছি হওয়ায় রোগ শনাক্তকরণে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকদের। আমরা 4টা ভাইরাসের এখন মোকাবেলা করছি। ডেঙ্গু, চিকুনগুনিয়া 2 ভাই, এদিকে করোনা, এদিকে ইনফ্লুয়েঞ্জা। এই লক্ষণগুলো আবার একটা থেকে আরেকটার মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে। শুধু সাধারণ মানুষ না, আমাদের চিকিৎসকদেরও সুস্থতাটা কোন ভাইরাসের কারণে এইটা বলা মুশকিল। প্রস্তুতির জন্য আমাদের একটা আপৎকালীন কর্মকৌশল তৈরি করা দরকার, যাতে করে আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি। করোনা আর ডেঙ্গুর বিস্তারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার পরামর্শ দেন তিনি। রোগটা শনাক্ত করতে পারতে হবে আমাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্মের গন্তব্য কোথায় ছিল তা নিয়ে মুখ খুলছে না পুলিশ। বেশ কয়েকজনকে ঢাকায় গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI-তে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেওয়া হচ্ছে না কোনো তথ্য। এদিকে 3টি মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের বলা হলেও KNF দাবি করেছে এসব পোশাক তাদের না। ওয়েল কম্পোজিট নিট কারখানার ডেলিভারি চালানের কপি এটি। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানায় ভুয়া ঠিকানা ব্যবহার করে কাপড়ের অর্ডার দিয়েছিল আগ্রাবাদের MI এন্টারপ্রাইজ। তবে অনুসন্ধানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। এর নেপথ্যে ছিল গোলাম আজম, নিয়াজ হায়দার ও মঙ্গলাসিন মারমা নামের 3 ব্যক্তি। তারা কারখানাটির সাথে ব্যাংকের বদলে লেনদেন করে নগদ অর্থে ওয়েল কম্পোজিট নিট কারখানার কাপড় দিয়ে রিংভো অ্যাপারেলস কারখানায় তৈরি হয় 20,300 পিস ইউনিফর্ম। গোয়েন্দা সংস্থার বিশেষ সেলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছে না কেউ। কিন্তু কাদের জন্য তৈরি হয়েছিল এসব ইউনিফর্ম, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। KNF এর হোক বা KNF এর না হোক, এই পোশাকগুলো কিন্তু আমাদের দেশের কোনো নিরাপত্তা বাহিনীর না। এতে করে বোঝা যায় এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, অবশ্যই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটি বানানোর জন্য চট্টগ্রামের এই গার্মেন্টস কারখানায় অর্ডার দিয়েছে। মিয়ানমারের সাথে 272 কিলোমিটার সীমান্তের কিছু অরক্ষিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত উপস্থিতির সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তাই সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। এই যে ইউনিফর্মটা ধরা হয়েছে বা সীমান্তের ওই পার থেকে সেই পারে জলখেলি করছে, পয়লা বৈশাখ উদযাপন করছে সশস্ত্র অবস্থায়, সেটা অস্ত্রসহ তারা ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে। এসব ব্যাপারে একটা যদি স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হয়, তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ থাকে না। এদিকে এক বিবৃতিতে KNF দাবি করেছে চট্টগ্রামে জব্দ 47,000 সামরিক ইউনিফর্ম তাদের নয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।